ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইংলিশ অনার্স ফার্স্ট ইয়ারের রিডিং স্কিলসের যে সিলেবাসটি রয়েছে সেটা নিয়ে। আর এই ক্লাসে ইংলিশ রিডিং স্কিলসের যে সকল বিষয়গুলো আমাদের স্টাডি করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় নির্দেশনা দিয়েছেন সেগুলো আমরা বিস্তারিতভাবে জানব। ইতোপূর্বে আমরা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ইংলিশ অনার্স ফার্স্ট ইয়ারের পূর্ণাঙ্গ সিলেবাসে কয়টি কোর্স রয়েছে সেটা কিন্তু আমরা জেনেছি। সেখানে জেনেছি যে ইংলিশ রিডিং স্কিলস হচ্ছে আমাদের ফার্স্ট কোর্স, তাই না? তো একটা বিষয় এখানে বলে রাখি, আমাদের যে 8টি কোর্স রয়েছে তার মধ্যে সবচেয়ে ব্যতিক্রমী কোর্স হলো এই ইংলিশ রিডিং স্কিলস। কারণ এখানে কোশ্চেন প্যাটার্ন বা আমাদের যে টপিকগুলো স্টাডি করতে হবে সেগুলো সম্পূর্ণ অন্য কোর্সগুলো থেকে ভিন্ন, বা এ সম্পর্কে ভিন্ন নির্দেশনা দেওয়া আছে। তো সেগুলোকে আমরা আজকে বিস্তারিতভাবে জানবো এবং কিভাবে তোমরা রিডিং স্কিলস পড়া শুরু করবে এবং কিভাবে পড়লে তোমাদের পরীক্ষা কেন্দ্রিক প্রস্তুতি হয়ে যাবে সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এই যে এখানে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের টোটাল 8টি কোর্স রয়েছে, তার মধ্যে প্রথমটি হচ্ছে ইংলিশ রিডিং স্কিলস। তো এই কোর্সগুলোর ভিতরের কন্টেন্ট কি তা কিন্তু আমি প্রিভিয়াস ক্লাসে আলোচনা করিনি, বরং আমি প্রত্যেকটা কোর্সের সিলেবাস আলাদা আলাদা করে আলোচনা করব আলাদা আলাদা ভিডিও ক্লাসের মাধ্যমে। তো সেই সূত্রেই আমরা ইংলিশ রিডিং স্কিলসের বিষয়বস্তু নিয়ে আজকে আলোচনা করছি। তো জাতীয় বিশ্ববিদ্যালয় ইংলিশ রিডিং স্কিলসের জন্য আমাদের কী কী বিষয় স্টাডি করতে বলেছে বা কী কী নির্দেশনা দিয়েছে তা চলো আমরা দেখে নিই। তো তোমরা যে ফাইলটি দেখতে পাচ্ছ এই ফাইলটি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক যে সিলেবাসের ফাইলটি দেওয়া হয়েছে সেখান থেকে তথ্য নিয়ে করা। কারণ তোমরা যদি জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে যাও সেখান থেকে যদি সিলেবাসটি ডাউনলোড করবা দেখবা যে অনেক বড় একটা পিডিএফ ফাইল এবং সেখানে বিস্তারিত অনেক কিছু আলোচনা করা আছে, সেটা তোমাদের স্টাডি করা উচিত। সেখান থেকেই মূল বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি এবং এই ফাইলটি আমি আমার ফেসবুক পেজে দিয়ে দিব, তোমরা সেখান থেকে নিয়ে নেবে। তাহলে সংক্ষিপ্তভাবে তোমাদের যে কোর্সের যে কন্টেন্টগুলো সেগুলো তোমরা এক নজরে দেখে নিতে পারবে। ওকে, তো দেখো এখানে আমাদের যে 8টি কোর্স সে কোর্সের নাম প্রথমে এখানে দেওয়া আছে। তার ভিতরে ইংলিশ রিডিং স্কিলস হচ্ছে প্রথম এবং সেখানে মার্কস এবং ক্রেডিট বলে দেওয়া আছে। এরপর আমরা দেখো আমাদের ইংলিশ রিডিং স্কিলসের যে কন্টেন্ট ভিত্তিক পেজটি সেটা এটা। এখানে দেখো বলে দেওয়া আছে যে আমাদের কোর্স টাইটেলটি হচ্ছে কি ইংলিশ রিডিং স্কিলস এবং এখানে কোর্সের কোড দেওয়া রয়েছে 21101, মার্কস 100, ক্রেডিট 4 এবং ক্লাস আওয়ার 60। এইখানে ক্লাস আওয়ার বলতে বোঝানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদেরকে বলে দিয়েছেন যেখানে টোটাল ইংলিশ রিডিং স্কিল স্টাডি করার জন্য 60 আওয়ার্স দিতে হবে, তাহলে মোটামুটি এই কোর্সটিকে কমপ্লিট করা যাবে। তো ক্রেডিট 4-এর প্রতিটি কোর্সের জন্য 60 আওয়ার্স কিন্তু নির্ধারণ করা আছে। এখন এইখানে যে কোর্স কন্টেন্ট বা টপিক যেগুলো আমাদেরকে কভার করতে হবে এই ইংলিশ রিডিং স্কিলসে সেগুলো এখানে বলে দেওয়া আছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এখানে খেয়াল করতে হবে সেটা হলো যে তোমাদের কি কি প্যাসেজ পড়তে হবে বা কি কি পয়েম পড়তে হবে সেগুলো কিন্তু এখানে বলে দেওয়া নেই। যেমনটা ইন্ট্রোডাকশন টু প্রোজ বা রাইটিং স্কিলস বা পোয়েট্রিতে বলে দেওয়া আছে, এখানে কিন্তু তেমন কোনো প্যাসেজ বা ওইরকম কি কি পড়তে হবে সেটা উল্লেখ করা নেই। কিন্তু রিডিং স্কিলসের জন্য আমাদের রিডিং করতে করতে আমরা কী কী ধরনের স্কিলস অর্জন করব সেই বিষয়গুলো বলে দেওয়া আছে। কিন্তু পরীক্ষাতে কি প্যাসেজ দিবে, কি পয়েম দিবে তা কিন্তু এখানে নির্ধারণ করা নেই। এটাই হচ্ছে এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে অন্যান্য যে কোর্সগুলো রয়েছে তার থেকে সম্পূর্ণ ভিন্ন কোর্স হচ্ছে এটা এই দিক থেকে, কারণ এর কোশ্চেন প্যাটার্ন এবং সাথে সাথে যে কন্টেন্ট বা বিষয়বস্তু সেগুলো অন্যান্য কোর্স থেকে ভিন্ন। তাই এই রিডিং স্কিলসকে তোমাকে খুবই মনোযোগের সহিত স্টাডি করতে হবে এবং কিভাবে স্টাডি করবা, কিভাবে তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিবা তার বিস্তারিত কিন্তু আমি আলোচনা করব এই ক্লাসে। ওকে, তা প্রথমে আমরা টপিকগুলো একটু দেখে নিই যে আমাদের আসলে কি কি নির্দেশনা এখানে দেওয়া হয়েছে রিডিং স্কিলসের জন্য। তো প্রথমে খেয়াল করো, ইংলিশ রিডিং স্কিলস করতে করতে আমরা প্রথমে যে বিষয়গুলো শিখবো সেটা হচ্ছে কি দেখো, আন্ডারস্ট্যান্ডিং অর্নামেন্টাল এক্সপ্রেশনস। অর্থাৎ একজন রাইটার যখন কোনো কিছু লেখেন তখন সে লেখার ভিতরে তিনি কি কি অর্নামেন্টাল এক্সপ্রেশন দিয়ে থাকেন, মানে লেখাটাকে আকর্ষণীয় করার জন্য বা আন্ডারস্ট্যান্ডিং করার জন্য যে বিভিন্ন ধরনের ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকেন, যেমন সিমিলি, মেটাফোর, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কোশ্চেন, কোটেশন, তাই না, বা অ্যালিউশন, এই যে বিষয়গুলো বা এক্সপ্লেনেশন বা এক্সাম্পলস এগুলো যদি তিনি ইউজ করেন
তার বিষয়বস্তুটাকে আন্ডারস্ট্যান্ডিং করার জন্য, সেগুলোকে বলা হচ্ছে অর্নামেন্টাল এক্সপ্রেশন। আর আমরা রিডিং করতে করতে এই এক্সপ্রেশনগুলো কিন্তু শিখব বা বুঝতে পারবো। এই তাহলে প্রথম হচ্ছে এই বিষয়টি আমাদেরকে শিখতে হবে। তো এর অনেক অর্নামেন্টাল এক্সপ্রেশন কিন্তু আমরা আমাদের যে ইন্ট্রোডাকশন টু প্রোজ রয়েছে বা ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি রয়েছে সেখান থেকেও কিন্তু আমরা শিখবো, তাই না? যেমন ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে তোমাদের ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ হিসাবে বা ফিগার অফ স্পিচ হিসাবে সিমিলি আছে, মেটাফোর আছে, হ্যাঁ, সিনেকডকি আছে, তারপরে হাইপারবোলি আছে। ঠিক এখানে ওরকম অনেক কিছুই ব্যবহার করা হয়। তার জন্য আমরা দেখা যাচ্ছে রিডিং স্কিলস করতে করতে, অর্থাৎ আমরা কোনো প্যাসেজ পড়তে পড়তে বা পয়েম পড়তে পড়তে এই এক্সপ্রেশনগুলো শিখে যাব। তাহলে দেখো এখানে আউটকাম বলা হচ্ছে, ফলাফল বলা হচ্ছে যে আমরা কি শিখতে পারি, কিন্তু কি পড়তে হবে তা কিন্তু বলা হয়নি, তাই না? এরপর কি বলা হচ্ছে দেখো, সার্ভেইং টেক্সট অর্গানাইজেশন, অর্থাৎ একজন রাইটার একটা রাইটিংকে কিভাবে অর্গানাইজ করছেন সেটা কিন্তু এখানে আমরা সার্ভে করতে পারবো। তোমরা যখন ইংলিশ রাইটিং স্কিলস পড়বে তখন একটা রাইটিং কিভাবে করতে হয় তার বিস্তারিত কিন্তু আমরা শিখবো, কিভাবে প্যারাগ্রাফ লিখতে হয়, কিভাবে এসে লিখতে হয়, তাই না? ঠিক ওই ব্যাপারটা এখানে বলা হচ্ছে যে আমরা একটা টেক্সটকে কিভাবে অর্গানাইজ করব, সেটা আমরা অন্য কারো টেক্সট পড়তে পড়তে সার্ভে করতে পারবো বা বুঝতে পারবো। এরপর কি বলা হচ্ছে দেখো, রিডিং ফর স্পেসিফিক ইনফরমেশন। স্পেসিফিক ইনফরমেশন, তাই না, যেটাকে আমরা বলি কি স্ক্যানিং। আমরা এখানে স্ক্যানিং টেকনিক শিখবো। মানে আমরা অনেক সময় করি না যে কোনো কিছু পড়ি পুরো বিষয়টা সম্পর্কে জানার জন্য না, বিশেষ কোনো ইনফরমেশন পাওয়ার জন্য। যেমন কোনো একটা প্যাসেজ থেকে কোনো একটা কবির মানে জন্মসাল খুঁজতে বলা হয়েছে, তাহলে নিশ্চয়ই আমরা পুরো প্যাসেজটিকে লাইন বাই লাইন ওয়ার্ড ফর ওয়ার্ড পড়বো না, বরং আমরা খুঁজবো যে সংখ্যা রিলেটেড কোনো কোথাও আছে কিনা। তো যখনই আমরা সংখ্যা পাবো তখন আমরা বুঝে নেবো হ্যাঁ দেখা আছে ওখানে 3টা সাল দেওয়া আছে, তো আমি 3টা সালের দিকে তাকাবো, কিন্তু আশেপাশে খুঁজে দেখবো যে কোথায় তার বার্থ বা ওয়াজ বর্ন এই শব্দগুলো ইউজ করা হয়েছে। তো এইভাবে আমরা রিডিং করি কিসের জন্য? স্পেসিফিক ইনফরমেশন খোঁজার জন্য। তো ঠিক এখানে আমরা ওইটাও অর্জন করব, মানে স্ক্যানিং অ্যাবিলিটি অর্জন করব। এছাড়াও রিডিং ফর জেনারেল কম্পোজিশন, জেনারেল আইডিয়া, যে তিনি আসলে পুরো প্যাসেজটাতে জেনারেল কি আইডিয়া নিয়ে কথা বলেছেন বা আলোচনা করতে চেয়েছেন বা আমাদের কি বোঝাতে চেয়েছেন সেটা জানার জন্য আমরা যে রিডিং টেকনিক ইউজ করি সেটা আমরা শিখব, যেটাকে বলা হচ্ছে কি স্কিমিং। এইগুলোকে আমরা আসলে ইংলিশ রাইটিং স্কিলস পড়ার সময় বিস্তারিত শিখব। এরপর হচ্ছে গেজিং ওয়ার্ড মিনিং বাই ইউজিং নলেজ অফ ওয়ার্ড ফর্মস। দেখো তাহলে আমরা যে ওয়ার্ড ফর্মের নলেজ নিয়ে আছি, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা নাউন, কোনটা অ্যাডভার্ব বা কোনটা সিনোনিম, কোনটা অ্যান্টোনিম, এই বিষয়টা ঠিক ওই নলেজ ইউজ করে আমরা আপাতত আমাদের প্যাসেজ যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডের মিনিংটাকে গেস করতে পারবো। কারণ আমরা নিশ্চয়ই সব ওয়ার্ডের জন্য ডিকশনারি খুঁজি না, বা আমরা যখন জেনারেলি কোনো পেপার পত্রিকা পড়বো আমরা নিশ্চয়ই ডিকশনারি পাশে নিয়ে পড়তে বসি না। তাহলে সেই ক্ষেত্রে কী করতে হয়, আমাদেরকে আশেপাশে তথ্য বুঝে, সেন্টেন্স বুঝে, কনটেক্সট বুঝে আমাদের কী করতে হয়, ওয়ার্ডের মিনিংটা গেস করতে হয়। তো সেই অ্যাবিলিটিও আমরা অর্জন করব। এছাড়াও ওয়ার্ড ফাংশন, হ্যাঁ, একটা ওয়ার্ডের ফাংশন কি, মানে এই ক্ষেত্রে বা এই প্যাসেজের ক্ষেত্রে এই ওয়ার্ডটি যে আমরা ব্যবহার করেছি এখানে সে কি মিনিং দিতে চাচ্ছে। আমরা জানি কনটেক্সট অনুসারে কিন্তু এক একটা ওয়ার্ডের অনেকগুলো মিনিং থাকতে পারে। তাহলে আপাতত মিনিং কি, এই প্যাসেজে সে কী কাজ করছে, কি নির্দেশনা দিচ্ছে, সেগুলো আমরা গেস করতে শিখব। এছাড়াও ওয়ার্ড স্ট্রাকচার অ্যান্ড ফরমেশন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি কনটেক্সচুয়াল ক্লুজ খেয়াল করো। হ্যাঁ, কনটেক্সট মানে হচ্ছে আপাতত যে বিষয় নিয়ে কথা বলা হচ্ছে, মানে একটা প্যাসেজ যেটা তোমরা পড়বা সেই প্যাসেজ অনুসারে একটা ওয়ার্ডের গঠনটা কি। দেখো ওয়ার্ড স্ট্রাকচার, এটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ, বা ওয়ার্ডটা কিভাবে গঠিত হয়েছে, সাফিক্স না প্রিফিক্স দিয়ে, এইভাবে ওয়ার্ডের স্ট্রাকচার এবং ফরমেশনগুলো জানবো, যেগুলোকে বলা হয় মরফোলজি, তাই না? মোয়ার PHOLOGY, হ্যাঁ, মরফোলজি। মরফোলজি বলতে বোঝায় ওয়ার্ড স্ট্রাকচার, তাই তো, একটা ওয়ার্ড কীভাবে গঠিত হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা। তো এখানে আমরা ওয়ার্ড স্ট্রাকচারগুলো শিখবো। তো দেখো এখানে যখন আমরা পড়তেছি তখনই কিন্তু বোঝা যাচ্ছে যে একটা পরীক্ষাতে যে প্যাসেজ দিবে সেখানে আমাদের কি কি বিষয় আসলে জানতে চাওয়া হবে, কোন কোন অ্যাবিলিটি জানতে চাওয়া হবে। তো এইগুলো যদি আমরা একটু ফোকাস দিই তাহলে আমাদের প্যাসেজ রিডিং করার সময় আমরা কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখতে পারবো, তাই না? এরপর নিচে কি বলছে দেখো, এখানে বলা হচ্ছে কি সামারাইজিং। আমরা নিশ্চয়ই সামারি করতে শিখবো। সামারিটা কি, যখন আমরা পেপার পত্রিকা পড়ি বা কোনো গল্প পড়ি তখন কিন্তু আমরা পুরো গল্পটা পড়ার পর আমরা নির্ধারিত কিছু বোঝার চেষ্টা করি যে প্যাসেজ আসলে আমাদের কি বলতে চাইলো, মূল কথাটা কি, রাইটার এই কথাটা কেন বলেছেন। তার মানে এই যে মূল ভাবটা যে আমরা বুঝতে চাই সেই মূল ভাবটাই হচ্ছে কি আমাদের পুরো প্যাসেজের একটা সামারি। তো আমরা এখানে সামারাইজেশন শিখবো। তার মানে তোমাদের পরীক্ষাতে সামারি আসতে পারে, যে একটা প্যাসেজ দিয়ে দিবে সেই প্যাসেজে তোমাদের সামারি লিখতে হবে। এছাড়াও কি প্রেডিকশন বা প্রেডিক্টিং, প্রেডিক্ট করতে পারতে হবে। মানে মনে করো
প্রথম প্যারাগ্রাফে আমি কিছু পড়েছি, এটার মাধ্যম দিয়েই বুঝে নিতে হবে যে দ্বিতীয় প্যারাগ্রাফে আমাদের কি আলোচনা আসতে পারে। তো এটাকে বলা হচ্ছে প্রেডিকশন। হ্যাঁ, মানে বর্তমানে আমি যা তথ্য পড়ছি সেই তথ্যের আলোকে আমাকে প্রেডিক্ট করতে পারতে হবে বা আগে থেকে বুঝতে পারতে হবে যে পরবর্তীতে রাইটার কি আলোচনা করতে চাচ্ছেন। এরপর বলা হচ্ছে দেখো ইন্টারপ্রেটিং। ইন্টারপ্রেট মানে হচ্ছে ব্যাখ্যা করা, মানে রাইটার একটা কথা একভাবে বলেছেন, ওই কথাটাকে আমি আরও কি কি ব্যাখ্যা নিয়ে বুঝতে পারি, যে তিনি আরও কি কি মিনিং আমাদেরকে বলতে পারেন। তো এই যে বিষয়গুলো, যে তিনি একটা কথা বলবেন কিন্তু আমরা ওর থেকে অনেকগুলো তথ্য কি করব, এনালাইসিস করব বা বুঝতে শিখব, বা এটা এটা বলতে পারেন বা এটা বলতে চেয়েছেন, মানে আমরা নিজেরাই এটাকে ইন্টারপ্রেট করতে পারবো আমাদের নিজের মতো করে, আমাদের নিজেদের কনটেক্সট অনুসারে। কারণ আমরা যখন একটা পয়েম পড়ি, সেই পয়েম হয়তো রাইটার একরকম করে লিখেছেন বা তিনি তার এক ধরনের চিন্তাভাবনা নিয়ে লিখছেন, কিন্তু আমরা যখন পড়বো তখন দেখা যাচ্ছে আমাদের জীবনের সাথে মিলিয়ে আমরা পয়েমটাকে কিন্তু অন্যভাবে ইন্টারপ্রেট করতে পারি, ব্যাখ্যা করতে পারি। তাহলে সেই ইন্টারপ্রেটিং আমরা কিন্তু এই রিডিং স্কিলসের মাধ্যমে শিখব। এছাড়াও দেখো ট্যাকলিং সেন্টেন্স মিনিং। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে যে এক ধরনের সেন্টেন্স বলা হয়েছে কিন্তু রাইটার আসলে মিনিংটা অন্যভাবে দিতে যাচ্ছে। যেমন একটা ওয়ার্ড অনুসারে একটা মিনিং হতে পারে, তাই না, অরিজিনাল। হ্যাঁ, আরেকটা মিনিং হচ্ছে পারে কি কনটেক্সচুয়াল। দেখো কনটেক্সচুয়াল, তাহলে অরিজিনাল একটা মিনিং একটা সেন্টেন্সে থাকে, কিন্তু আপাতত ওই মিনিংটা হয়তো বা রাইটার বোঝাতে চাননি, তিনি হয়তো অন্য মিনিং বোঝাতে চেয়েছেন। তাহলে কনটেক্সট পড়ে আমরা ওই সেন্টেন্সের মিনিংটাকে বুঝে নিতে পারবো কিনা, সেটা আমাদের রিডিং স্কিলসের একটা অ্যাবিলিটি। এরপর হচ্ছে রিকগনাইজিং অথর্স পজিশন, টোন অ্যান্ড অ্যাটিটিউড। মানে যে টপিকটা নিয়ে রাইটার তার টেক্সটে বা প্যাসেজে আলোচনা করেছেন, সেই টপিকে রাইটারের পজিশন কেমন, তিনি যেটা নিয়ে কথা বলছেন সেটার তিনি কি বিপক্ষে মতামত দিয়েছেন নাকি পক্ষে মতামত দিয়েছেন, নাকি তিনি নিউট্রাল থাকছেন, জাস্ট আমাদেরকে ইনফর্ম করার জন্য দিচ্ছেন। যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে তিনি কি বোঝাতে যাচ্ছেন, যে অনেস্টিকে তিনি কি সাপোর্ট করছেন নাকি বর্তমান সমাজ অনুসারে অনেস্টির বিপক্ষে কথা বলছেন। যেমন হচ্ছে ফেসবুক ইজ ইভিল অফ অল, তাই না, ফেসবুককে একটা ইভিল হিসেবে দেখাচ্ছে আমি মনে করো, তাহলে আমি এখন ফেসবুকের বিপক্ষে কিন্তু অবস্থান করছি। তার মানে আমি যখন আলোচনা করছি ফেসবুকের বিপক্ষে কথা বলবো। বা সোশ্যাল মিডিয়ার ইউজ নিয়ে যখন কথা বলবো, পজিটিভ ইউজ, তখন আমি হয়তো সোশ্যাল মিডিয়ার পক্ষে কথা বলবো। তো সেই হিসাবে অথর্স পজিশন কেমন, এবং যখন তিনি ডিসকাশন করেছেন তখন তার টোনটা কেমন, তিনি কি খুব রেগে আছেন, অ্যাংরি আছেন, তিনি কি খুব হ্যাপি আছেন, তিনি কি খুব কনফিডেন্ট। তাই এই যে বিষয়গুলো, মানে আমরা যখন টেক্সটটা পড়বো তখনই আমাদের বুঝে নিতে হবে যে রাইটার কি ফিল করছেন ওটা তিনি করার সময়, এবং যে টপিকটা নিয়ে তিনি কথা বলছেন তার অ্যাটিটিউডটা কেমন। তাহলে এই বিষয়গুলো অ্যাটিটিউড কি, টোন কি, পজিশন কি, বিশেষ করে এগুলো পোয়েট্রির ক্ষেত্রে আসে। তোমাদের যে রিডিং স্কিলসে একটা পয়েম দেওয়া থাকে, সেই পয়েমে কিন্তু এগুলো ফাইন্ড আউট করতে বলা হয়। তো দেখো এই যে বিষয়গুলো আমরা এখানে দেখলাম, এগুলো হচ্ছে জাস্ট ইংলিশ রিডিং স্কিলসের আউটকাম। মানে ইংলিশ প্যাসেজ বা অন্যান্য পয়েম পড়তে পড়তে আমরা হয়তো এই ধরনের আইডিয়া ডেভেলপ করব। তার মানে টিচারদের কাজ হবে যখন কোনো পয়েম পড়ানো হবে, কোনো প্যাসেজ পড়ানো হবে, তখন স্টুডেন্টসদেরকে বা লার্নার্সদেরকে ফোকাস করে দেওয়া যে এটা এই, এটা এই, এটা এটা। ঠিক তোমাদেরও কি করতে হবে, তোমরা যখন একটা প্যাসেজ পড়বা তখন এইগুলো মাথায় রেখে তোমাদেরকে প্যাসেজটিকে পড়তে হবে, যাতে তোমরা কি করতে পারো, এই স্কিলসগুলোকে অর্জন করতে পারো এবং তোমাদের প্র্যাকটিক্যাল লাইফে যে সকল বই পড়বা বা যে সকল প্যাসেজ পড়বা সেগুলো যেন এইগুলো ফোকাস করে আন্ডারস্ট্যান্ড করতে পারো। তো দেখো এই হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা ইংলিশ রিডিং স্কিলসের ক্ষেত্রে। তাহলে এখন আমরা স্টাডি করব কি, কোন প্যাসেজ পড়ব, সেগুলো কিন্তু এখানে বলে দেওয়া হয়নি। এটাই হচ্ছে ইংলিশ রিডিং স্কিলসের এক্সেপশনালিটি। তো আমি এখন সেই বিষয় নিয়ে কথা বলবো যে তোমরা কিভাবে স্টাডি করবে। প্রথমত ইংলিশ রিডিং স্কিলসকে আসলে আলাদা করে স্টাডি করার কিছু নেই। কারণ তোমরা যে ইংলিশ রাইটিং স্কিলস পড়বে বা হচ্ছে পোয়েট্রি পড়বে বা প্রোজ পড়বে, ওগুলো যেহেতু তোমরা রিডিং করবে, ওখানে তোমরা কোশ্চেন আনসার পড়বে, ওখানে তোমরা অথর্সের লাইভ পড়বে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস পড়বে, ক্রিটিক্যাল অ্যানালাইসিস পড়বে, থিম পড়বে, তাহলে এগুলো পড়তে পড়তে কিন্তু তোমাদের রিডিং স্কিলসের এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে। তার মানে প্রথমত হচ্ছে তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসের অন্য যে 3টা কোর্স আছে সেই 3টা কোর্স পড়তে পড়তেই তোমাদের রিডিং স্কিলসের অ্যাবিলিটি হয়ে যাবে। আর এখানে যেমন সামারি কীভাবে লিখতে হয়, তারপর হচ্ছে স্কিমিং বা স্ক্যানিং কি, এইগুলো আমরা ইংলিশ রাইটিং স্কিলসে কিন্তু আলোচনা করি, তাহলে ওখানে কিছু হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে পয়েমের ব্যাপারে। পয়েম তোমরা ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে যে পয়েমগুলো পড়বে, ওখানে যেমন 17টা পয়েম দেওয়া আছে,
তার ভিতরে ছোট ছোট যে লিরিকগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের এই ইংলিশ রিডিং স্কিলসের কোর্সে দিতে পারে পরীক্ষায়। তো আমাদের ইংলিশ রিডিং স্কিলসের 50% কিন্তু ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে হয়ে যাবে, কারণ তোমরা ওখানে একটা পোয়েট্রি অ্যানালাইসিস করতে শিখবে, ক্রিটিক্যাল সামারি লিখতে শিখবে, তারপর হচ্ছে তার টোন, পজিশন, তাই না? এই বিষয়গুলো সবই আমরা কিন্তু ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে আলোচনা করব। তাহলে সেখান থেকেও পয়েম আসতে পারে, আবার বাইরে থেকেও কিন্তু পয়েম দিতে পারে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের যে প্যাসেজগুলো, সেই প্যাসেজগুলো কোথায় থেকে পড়বে? প্রথমত তোমাদের রিডিং স্কিলসের জন্য তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিছু বইয়ের নাম উল্লেখ করেছে। কোথায়? সিলেবাসে। সেই বইগুলো আসলে বাজারে পাওয়া যায় না, বা হয়তো বা পাইলেও খুব অ্যাভেলেবেল না, স্টুডেন্টরা সেগুলো নিয়ে পড়েও না। তোমরা সিলেবাস ধরে সেই বইগুলো নিয়ে পড়তে পারো। ইংলিশ রিডিং স্কিলস ডেভেলপমেন্টের জন্য কিন্তু এই বইগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইংলিশ রাইটার্সদের বই, এবং তারা ইংলিশ রিডিং স্কিলস ডেভেলপ করার জন্য কী কী প্রয়োজন বা কী কীভাবে পড়লে পারে তোমার ইংলিশ রিডিং স্কিলস ডেভেলপ হবে, সেই নির্দেশনামূলক বইগুলো কিন্তু বাজারে পাওয়া যায়। এগুলো হচ্ছে ইংলিশ রাইটারদের দ্বারা। কিন্তু তোমাদের জন্য ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়ছো তাদের জন্য ফ্রেন্ডস বুক কর্নার বা লেকচার থেকে কিছু গাইড বইমূলক বই পাওয়া যায়, যেগুলোকে আমরা টেক্সট বলে থাকি। আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় যেহেতু কোনো টেক্সট দেয়নি, অথবা আমরা ওগুলোকে টেক্সট বুক বলতে পারি না। তবে প্র্যাকটিস করার জন্য ওই বইগুলোর যে নির্দেশনা দেওয়া আছে সেগুলো আমাদের কাজে লাগে। তো লেকচার বা ফ্রেন্ডস বুক কর্নার কর্তৃক যে বইগুলো প্রকাশিত হয়, সেই বই তোমরা নিয়ে ইংলিশ রিডিং স্কিলসের স্টাডিটা তোমরা করতে পারো। যেমন তোমাদের আমি একটি বই দেখাচ্ছি যেটা ফ্রেন্ডস বুক কর্নার কর্তৃক প্রকাশিত। দেখো, এখানে লেখা আছে কি, আ হ্যান্ডবুক অফ ইংলিশ রিডিং স্কিলস। এই বইটাতে টোটাল 3টে ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। যেমন পার্ট এর জন্য এক ধরনের প্যাসেজ, পার্ট বি এর জন্য এক ধরনের প্যাসেজ, এবং পার্ট সি এর জন্য কিছু পয়েম। অর্থাৎ 3টা পার্টে আমরা 3 ধরনের প্যাসেজ বা পয়েম পাব। তাহলে এখানে যেটা বলা হলো কি, যে পার্ট এতে একটা প্যাসেজ থাকবে, তারপরে পার্ট বিতে একটা প্যাসেজ থাকবে, এবং পার্ট সিতে একটা পয়েম থাকবে। ওকে, একটা কি থাকবে? পয়েম থাকবে। তাহলে এই পয়েমগুলো কোত্থেকে আসবে? এগুলো তোমার ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি বই থেকেও আসতে পারে বা বাইরে থেকেও আসতে পারে, তবে তোমাদের এই বইয়ে যে পয়েমগুলো দেওয়া থাকে সেগুলো থেকেই প্রধানত দিয়ে দেওয়া হয়। তাই এই বই থেকে পয়েমগুলোকে স্টাডি করবে। প্যাসেজগুলো, হ্যাঁ, প্যাসেজগুলো প্রিভিয়াস সালের কোশ্চেনগুলো স্টাডি করে দেখা গেছে যে প্যাসেজগুলো এই বই থেকেও দেয়, আবার বাইরে থেকেও দেয়। তবে এখান থেকে দেওয়ার সম্ভাবনাটা তাই বেশি দেখা গেছে। মাঝে মাঝে বাইরে থেকেও প্যাসেজ দিয়েছে যেগুলো এই বইয়ে ছিল না। তো তোমাদেরকে কি করতে হবে? এই বইটা আগে ভালো করে স্টাডি করতে হবে, এবং অন্যান্য যে সকল ম্যাগাজিন রয়েছে বা পেপার পত্রিকা রয়েছে সেখানে যে বিভিন্ন অপিনিয়ন বা এডিটোরিয়াল থাকে, সেই প্যাসেজগুলো তোমরা একটু স্টাডি করবে। তাহলে দেখা যাচ্ছে যে রিডিং স্কিলসের এই প্যাসেজের যে অভিজ্ঞতা রিডিং করা, সেটা হয়ে যাবে। প্যাসেজ কমন না পাইলেও রিডিংয়ের অভিজ্ঞতা যার আছে সে কিন্তু সহজেই আনসার করতে পারবে বা প্যাসেজটি পড়ে বুঝতে পারবে। তাই তোমাদের বিশেষ 2টা নির্দেশনা, যে স্টাডি করার জন্য প্রথমত এই ধরনের বই তোমরা সংগ্রহ করে নিবে এবং সেই বই থেকে স্টাডি করবে। আর দ্বিতীয়ত হচ্ছে বাইরের যে সকল ম্যাগাজিন বা নিউজ পেপার রয়েছে বা আর্টিকেলস রয়েছে, তোমাদের যেহেতু এখন গুগলে সার্চ দিলে অনেক আর্টিকেলস পাওয়া যায়, পেপার পত্রিকাগুলোকে তুমি সফটওয়্যারে পেয়ে যাচ্ছ বা গুগলে সার্চ দিলে পেয়ে যাচ্ছ। তো ডেইলি স্টার, ডেইলি সান বা অন্যান্য যে সকল বিদেশি পেপার পত্রিকা আছে, টাইমস, তাই না? তো সেগুলো তোমরা স্টাডি করতে পারো নিয়মিত তোমাদের এই রিডিং স্কিলসটাকে ডেভেলপ করার জন্য। আর যখনই পড়বে তখন এই বিষয়গুলো মাথায় রাখবে যে আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমাদের কি কি স্কিলস ডেভেলপমেন্টের জন্য নির্দেশনা দিয়েছেন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং পরবর্তী ক্লাসগুলোতে আমি তোমাদের প্যাসেজ কীভাবে পড়তে হবে, প্যাসেজের আনসারগুলো কীভাবে করতে হবে, কোশ্চেন প্যাটার্ন কেমন হবে, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো নিয়মিতভাবে ক্লাসগুলো দেখলে আশা করি তোমাদের যে পড়াশোনা, সেই পড়াশোনাটা ধারাবাহিকভাবে হয়ে যাবে। তো ডিয়ার স্টুডেন্টস, এই হলো আমাদের আজকের মতো আলোচনা। তো পরবর্তী ভিডিও ক্লাসে আমি তোমাদের ইংলিশ রিডিং স্কিলসের কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা আরও স্পেসিফিকলি কীভাবে পড়াশোনা করতে হবে সেটা বুঝতে পারবে। আর অন্যান্য যে কোর্সগুলো আছে সেগুলোর সিলেবাসও এভাবে আমি আলাদা আলাদা ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের কাছে এক্সপ্লেন করব, যাতে তোমরা তোমাদের টপিকগুলো কী কী হবে এবং কীভাবে স্টাডি করবে সেগুলো বুঝে নিতে পারো।